স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমরা স্ট্রেট লাইনের অলরেডি দুটো চ্যাপ্টার করে নিচ্ছি। বেসিক যেটা রয়েছে স্ট্রেট লাইনের বিভিন্ন আকারগুলো আমরা জেনেছি, এবং তার পরের চ্যাপ্টারটা অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল সম্বন্ধে আমরা জেনেছি। এবার আমাদের আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হলো কোনো বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব কী করে বের করব। আমরা দেখো মূল বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করছিলাম অভিলম্ব আকার দিয়ে। এবার বলছে মূল বিন্দু বাদেও যদি অন্য কোনো বিন্দু হয় তাহলেও আমরা লম্ব দূরত্ব বের করতে পারি, এবং তার একটা প্রসেস আছে। আমরা সেই প্রসেসটা কিভাবে বের হচ্ছে সেটা আগে শিখে নিয়ে তারপরে একদম শর্ট প্রসেসটা শিখবো, যেটা একদম সহজেই আমরা করতে পারবো, জাস্ট চোখে দেখে অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। সরলরেখার আগের যেই এক্সারসাইজগুলো আমরা করেছি এবং আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো যারা মিস করে গেছো তারা দেখে নেবে, তাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে বা কন্টিনিউ করতে সুবিধা হবে, কারণ ওখানে খুব ডিটেলসে অনেক কিছু স্ট্রেট লাইন সম্বন্ধে বোঝানো আছে। তো আজকে আমরা যেটা শিখব, ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ গিভেন পয়েন্ট ফ্রম এ গিভেন স্ট্রেট লাইন। অর্থাৎ একটা গিভেন পয়েন্ট থেকে একটা গিভেন স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা কি করে বের করব। দেখো, মনে করে নাও সেই সরলরেখাটা হলো যার থেকে আমাদের কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব বের করতে হবে। মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান 0। এটা হলো আমাদের গিভেন ইকুয়েশন, মানে গিভেন স্ট্রেট লাইন, এবং আমাদের বের করতে হবে x1, y1 এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তো এর মূল বিন্দু থেকে আমরা দূরত্ব বের করতে পারি কীরকম, এটার আমরা অভিলম্ব আকার বের করে মূল বিন্দু থেকে এর দূরত্ব বের করতে পারি। তাহলে মূল বিন্দু থেকে এটা যদি 1 নম্বর হয়, থেকে 1 নংয়ের দূরত্ব কত হবে, আমি যদি P1 ধরে নিই সমান সমান মাইনাস, এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস হবে, মডিউলাস যদি ধরি আমি মাইনাস c/√a² প্লাস b², এটা হবে, তাই তো। একে যদি অভিলম্ব আকারে নিয়ে আসি, এবার x1 y1 বিন্দু থেকে এর লম্ব দূরত্বটা কি করে বের করব। দেখো, আমরা একটা ছবি আঁকি তাহলে জিনিসটা বুঝে। মনে করো এই সরলরেখাটা হলো এইটা, ঠিক আছে, তার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা বের করতে পারবো। এবার আমরা করব কি, x1, y1 বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখার সমান্তরাল, মনে করো xy11 বিন্দুটা হলো এখানে রয়েছে, ঠিক আছে। তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা নির্ণয় করি। এটাকে আমরা ধরে নিই, ধরো এ বিন্দু। তাহলে এই 1 নং সরলরেখার 1 নং এর সমান্তরাল সরলরেখা কি হবে, সরলরেখা সমীকরণ নিশ্চয়ই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কে হবে, কারণ সমান্তরাল সরলরেখার আমরা জানি যে এই অংশটুকু একই থাকে, ঠিক আছে। এবার এটা আমরা কি ধরেছি যে x1, y1 এই বিন্দুটা দিয়ে যাচ্ছে এই সরলরেখাটা আমরা ধরে নিয়েছি। তাহলে এরকম কোনো সরলরেখা হবে, এটা সমান্তরাল সরলরেখা, যদি এদিকে মিলে যাচ্ছে, আমার ছবিটা একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, মনে করে এরকম, ঠিক আছে, হাতে একটু নড়ে গেল, যাই হোক। এবার তাহলে এই সরলরেখা যেহেতু x1, y1 বিন্দু দিয়ে যায়, অতএব কে সমান সমান কী হবে, কে সমান সমান হবে x1, y1 বিন্দুগামী হলে, x1 y1 বিন্দুগামী হলে, তাহলে কে ইকুয়াল টু যাবে এ x1 প্লাস বি y1। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হয়ে যাবে, অতএব সরলরেখার সমীকরণটা হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ x1 প্লাস বি y1। ঠিক, এবার এই সরলরেখারও তো মূল বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব আমরা বের করতে পারি। সেটাকে আমরা মূল বিন্দু থেকে 0, 0 থেকে লম্ব দূরত্ব ইকুয়াল টু আমরা P2 ধরে নিচ্ছি। তাহলে P2 কত হবে, মডিউলাস অফ এ x1 প্লাস বি y1 বাই
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। ঠিক, যেহেতু আমরা এখানে দূরত্ব বার করছি মডিউলাসটা নিতেই পারি। এবার এই চিহ্নটাও একটা ফ্যাক্টর আসবে, আমি বলছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের তো বের করতে হবে এই দূরত্বটুকু, এখান থেকে এর লম্ব দূরত্ব। তাহলে এই দূরত্বটুকু কত হবে বলো তো? এইখান থেকে এইটার লম্ব দূরত্ব হচ্ছে P1 আর এইটুকু হচ্ছে P2। তাহলে P1 থেকে P2 বাদ দিয়ে দিলে এইটুকু বেরোবে। অতএব x1 y1 থেকে এই 1 নং সরলরেখার এর লম্ব দূরত্ব কত হয়ে যাবে? এখানটায় আমরা চিহ্নটা ফ্যাক্টর করবে, তাই আমরা মডিউলাসটা এখানে অ্যাভয়েড করব। আমরা শুধু যদি দূরত্ব বের করতে চাই তাহলে মডিউলাসটা আমরা ইউজ করব, কিন্তু এখানটায় চিহ্নটাও একটা ফ্যাক্টর, তার জন্য আমরা এখানে মডিউলাসটা ব্যবহার করব না। কীরকম হবে দেখো, দূরত্ব কি হবে? তাহলে P1 থেকে P2 বাদ যাবে, তাহলে P1 মাইনাস P2, তাই তো? এটা দূরত্ব। এবার দেখো এই সি এর ভ্যালুর ওপর নির্ভর করবে যে এই সরলরেখাটা এই দিকে হবে না এই সরলরেখাটা এই সরলরেখার কোন পাশে হবে, তার জন্য এই চিহ্নটা ফ্যাক্টর করবে। তাহলে কি হবে, এর মডিউলাস ভ্যালু নেব আমরা লাস্ট একদম। তাহলে P1 কত, আমরা এই মডিউলাস ভ্যালুটাকে এখানে কিন্তু নেগলেক্ট করব, মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস A1 x প্লাস বি ওয়াই ওয়ান, সরি A1 না, AX1 প্লাস BY1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এবার মাইনাসটা কমন নিয়ে মডটাকে যদি তুলে দিই, ওপরে কি থাকবে? AX1 প্লাস BY1 প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ x1 y1 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব দেখো কি হলো, এই জিনিসটাই আমরা মনে রাখবো। এত বড় জিনিসটা যে করলাম, আমি শুধু দেখাতে চাইলাম যে কিভাবে আমরা লম্ব দূরত্বটা বের করছি। কোনো একটা ফর্মুলা আমরা মুখস্থ করে নিতে পারি, কিন্তু ফর্মুলার অরিজিনটা যদি আমরা না জানি না, সেটা সবসময় আমাদের মুখস্থ আকারেই থেকে যাবে। আমাকে যদি কেউ বলে বুঝিয়ে দিতে, তখন কিন্তু আমি বুঝিয়ে দিতে পারবো না। তার জন্য আমাদের ফর্মুলাগুলো শেখার আগে একটুখানি ওর অরিজিনটা কোথা থেকে আসছে সেটা যদি মনে রাখি, তাহলে অঙ্কও করতে আমার সুবিধা হবে। কারণ কখনো সখনো আসতেই পারে যে আমাদের ফর্মুলাগুলো সরাসরি ইউজ করতে পারি না, তখন এই জিনিসগুলো অন্যান্য কাজেও ব্যবহার হবে। তো এখানে তাহলে কি হচ্ছে, মেন জিনিসটা দেখো, আমরা এবার মনে রাখবো কী করতে। অঙ্ক করার সময় আমরা কি করব, দেখো এই জায়গাটা যদি হয় x1 y1 কোথায় বসে গেছে, এই এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় x1 y1 আর প্লাস সি। অর্থাৎ কোনো সরলরেখার সমীকরণ ধরো আমাদের রয়েছে এখানে ক্যাপিটাল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু 0। এই সরলরেখা থেকে আমাদের বললো এইচ কমা কে, এই বিন্দুর লম্ব দূরত্ব বের করতে হবে। তখন কি করব, আমরা শুধু এক্স ওয়াইয়ের জায়গাগুলোতে এইচকে বসিয়ে দেবো। কারণ দেখো এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় কি বসেছে, x1 y1গুলো বসে গেছে। তাহলে লম্ব দূরত্ব যাবে মডিউলাস অফ এ এইচ প্লাস বি কে প্লাস সি বাই রুট ওভার এই এক্স আর ওয়াইয়ের সহগ ছিল না এবি, তাদের স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের লম্ব দূরত্ব ফর্মুলা। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো, এবং এটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমাদের থিওরিটিক্যালিও মনে রাখতে হবে, আরও অঙ্কে আমাদের কাজে লাগবে। সো ফর্মুলাটা কি, এটা তো আমরা কি শিখলাম যে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস সি সরলরেখার লম্ব দূরত্ব হলো মডিউলাস অফ ax প্লাস by প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা আরও একটাভাবে লিখতে পারি, এটা সমান সমান অথবা আমরা লিখতে পারি অথবা প্লাস মাইনাস এই মডটা উঠে গেলে ax1 প্লাস by1 প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে বলতে পারো এই প্লাস মাইনাসটা কেন আসছে, প্লাস মাইনাসটা আসছে এই কারণেই, এখানে আমাদের চিহ্নটা দিকের ওপর নির্ভর করে। তোমরা যখন ভেক্টর পড়বে তখন দেখবে নেগেটিভ দিক মানে হলো উল্টো দিক, আর পজিটিভ মানে হলো সোজা দিকে, সেই দিকে। অর্থাৎ কোনো সরলরেখা যদি এরকম থাকে, সে এই x1 y1 বিন্দুটা কোন দিকে হবে, সরলরেখার থেকে মূলবিন্দুর উল্টো দিকে নাকি সরলরেখা থেকে মূলবিন্দুর দিকে, তার উপরে নির্ভর করবে এই প্লাস মাইনাস চিহ্নটা। এই চিহ্নর ওপরে নির্ভর করে আমরা বলতে পারবো সরলরেখার কোন দিকে রয়েছে মূলবিন্দুটা। সরলরেখার
থেকে এই x1y1 বিন্দুটা কোন দিকে আছে, মূল বিন্দুর দিকে আছে নাকি মূল বিন্দুর উল্টো দিকে আছে। ঠিক আছে, তো এই প্লাস মাইনাস জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, কোথাও কোথাও কাজে লাগতে পারে। ঠিক আছে, আমরা অঙ্কে চলে আসি, কারণ এই চ্যাপ্টারে এই একটাই ফর্মুলা আছে, এ দিয়ে আমাদের অনেক অঙ্ক থাকবে পরীক্ষায়, কিন্তু এই অঙ্ক খুব আসে। ঠিক আছে, আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। তো ফার্স্ট অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্তর এক দাগের অঙ্কটা দেখো, বলছে দেখাও যে -8,3 বিন্দুটি 4x - 3y = 1 এবং 12x - 5y + 7 = 0 এই সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। তাহলে সমদূরবর্তী কথার অর্থ কি, যে এই বিন্দু থেকে এই সরলরেখা এবং এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্বটা সমান। তো -8,3 বিন্দু থেকে এই 4x - 3y + 1 = 0 এর লম্ব দূরত্ব কত? এর লম্ব দূরত্ব, একটু আগে আমরা ফর্মুলা শিখেছি, কি শিখেছি, যে এই বিন্দুগুলো এই সরলরেখার ওপরে বসিয়ে দেব, তাহলে কত হবে, আগে মডিউলাস দিয়ে দিই। 4x এর বদল হবে -8 প্লাস -3, y এর বদল হবে 3 প্লাস 1 বাই √ওভার কত হবে, √ওভার হলো x এর সহগ এবং y এর সহগ তার স্কোয়ারগুলো, তাহলে 4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ারও আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু ওপরে দেখো কত হয়ে যাচ্ছে, -32 -9 প্লাস 1 বাই √ওভার কত হবে, এখানে 4 4 16 আর 3 3 9 25, তাহলে 5, তাহলে এর মডিউলাস, তাহলে ওপর হচ্ছে কত 41 আর প্লাস 1 থাকছে, তাহলে 40/5, তাহলে -8 হবে ইকুয়াল টু 8 একক। এটা বেরিয়ে গেল আমাদের প্রথম বিন্দু, প্রথম সরলরেখা থেকে দূরত্ব। আমরা দ্বিতীয়টা থেকেও একই রকমভাবে বের করে নিই। -8,3 বিন্দু থেকে 12x - 5y + 7 = 0 এর লম্ব দূরত্ব কত হবে, ইকুয়াল টু, আমরা কি করব, এই সরলরেখার ওপরে এই বিন্দুটা বসিয়ে দেবো, তাহলে মডিউলাস অফ 12 × -8 - 5 × 3 + 7 বাই √ওভার 12 স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার ইকুয়াল টু, ওপরে কত হচ্ছে, ওপরে দেখো 8 × 12 = 96, তাহলে -96 -15 প্লাস 7, আর নিচে হচ্ছে কত 144 আর 5 25, তাহলে 169 রুট করলে 13, ওপরে হচ্ছে কত দেখো 104 হচ্ছে -104/13, তাহলে ইকুয়াল টু হবে 8 একক। ঠিক আছে, তাহলে দুটো সমান চলে এসছে, অতএব প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্কটায় আমরা আসছি, দেখো 3 দাগের অঙ্কটায় m এর মান কত হলে y + mx - 13 = 0 সরলরেখার ওপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। এটাও খুব সহজ অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক হবে। তো আমরা সরাসরি মূল বিন্দু থেকে এর দূরত্ব বলেছে, আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করে নিই। তাহলে মূল বিন্দু মানে 0 0 থেকে y + mx - 13 = 0 এর দূরত্ব কত হবে, মডিউলাস অফ, আমরা মূল বিন্দু এর ওপর বসিয়ে দেবো, তাহলে -13 থাকবে শুধু, আর বাদবাকি তো সব 0 হয়ে যাবে, বাই √ওভার এখানে x এর সহগ তার স্কোয়ার প্লাস y এর সহগ তার স্কোয়ার। ঠিক আছে, প্রশ্নানুসারে সেটা কত বলে দিয়েছে, 12 একক। অতএব যদি মডিউলাস আমরা তুলে দিই 13 বাই √m² প্লাস 1 = 12 হবে। এবার আমরা দুপাশে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে 13 স্কোয়ার 169 বাই √ওভারটা উঠে যাবে জাস্ট এখান থেকে m² প্লাস 1 = 144, আমরা বজ্রগুণন করে দিই, তাহলে 144 m² প্লাস 144 = 169, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কত থাকবে 144 m² = থাকবে শুধু 25, দিস ইমপ্লাইজ m² হয়ে যাবে 25/144, তাহলে অতএব m = হয়ে যাবে দেখো ±5/12। তাহলে ছোট্ট আমাদের অ্যান্সার চলে আসলো, m এর মান ±5/12 হলে এর লম্ব দূরত্ব হবে 12 একক। আমরা আরও কিছু অঙ্ক করি, আরও একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো
এটা হলো 6 দাগের অঙ্ক। বলছে একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি একক, মূলবিন্দু থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব যদি পি একক হয়, দেখা হয় যে 1/p² = 1/a² + 1/b²। তো ছেদিতাংশ বলে দিয়েছে এ ও বি একক, তাহলে সরলরেখাটির সমীকরণ কী হবে? সরলরেখাটির সমীকরণ কী হবে? x/a + y/b = 1। এটাই তো ছেদিতাংশ আকার। এবার মূলবিন্দু থেকে দূরত্ব কত বলে দিয়েছে পি, তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব, বিন্দু থেকে দূরত্ব কত হবে? পি সমান সমান কত হয়ে যাবে? এখানে জাস্ট মূলবিন্দুগুলো বসিয়ে দেবো, মডিউলাস 0/a + 0/b, এখানে -1 আসবে, বাই এক্সের সহগ কী ছিল? 1/a তার স্কোয়ার প্লাস 1/b তার স্কোয়ার, তাই তো? দেখো আমরা সহগটা কী করে, এটাকে যদি আমরা আরেকটু তোমাদের বোঝার জন্য 1/a × x + 1/b × y এরকম লিখতে পারি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এবার কী হবে? এই জায়গাটা দেখো শূন্য হয়ে যাচ্ছে, আর -1 মডুলাস তুলে দিলে শুধু 1, তাহলে p সমান সমান হয়ে যাচ্ছে 1/√1/a² + 1/b²। এবার দুপাশে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে p² = হবে 1/a² + 1/b²। সম্পূর্ণটাকে উল্টে দিই, দেখো কী হবে? 1/p² হয়ে যাবে 1/a² + 1/b²। এটাই আমাদের অ্যান্সার জানতে চেয়েছিল। ঠিক আছে, আরও একটা অঙ্ক করছি আমরা অতি সংক্ষিপ্ত থেকে, একদম অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক এটা। দেখো, দেখাও যে a cos α + y sin α = a cos 2α এবং x sec α + y cosec α = 2 এ সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফার ওপর নির্ভর করে না। তার মানে মূলবিন্দু থেকে এই দুটোর ওপর লম্ব আঁকলে যে দৈর্ঘ্য দুটো বেরোবে তাদের বর্গের সমষ্টি যেটা বেরোবে তার মধ্যে কোনো আলফা থাকবে না, অর্থাৎ cos α sin α এরকম কোনো ট্রিকোনোমেট্রিক টার্ম থাকবে না। তো আমরা কি করব? আমরা মূলবিন্দু থেকে 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে তার উপর লম্বের দৈর্ঘ্য বের করে নিই। ঠিক আছে, তাহলে মূলবিন্দু 0 0 থেকে 1 নংয়ের ওপর লম্বের দৈর্ঘ্য ধরে নিলাম p1 = কত হবে? এর ওপর মূলবিন্দু বসালে এগুলো সব 0, জাস্ট এটা থাকবে। আমরা মডিউলাসের মধ্যে রাখলে এর চিহ্নটাও কোনো ফ্যাক্টর না, তাহলে আমরা সরাসরি a cos 2α/√, x এর সহগ তার স্কোয়ার প্লাস y এর সহগ তার স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে cos² α + sin² α, তাহলে এটা তো হয়ে যাচ্ছে 1, তাহলে শুধু থাকছে a cos 2α p1 সমান সমান। এবার 0 0 থেকে দ্বিতীয়টার লম্ব দূরত্ব বের করি। 0 0 থেকে 2 নং এর লম্বের দৈর্ঘ্য p2 আমরা ধরে নিচ্ছি = কত হবে? 2a থাকবে শুধু /√, sec² আলফা প্লাস cosec² আলফা। এটাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে, কারণ হলো 2a/sec আর কোসেক দিয়ে আমাদের কোনো ফর্মুলা জানা নেই, তাহলে এটা হয়ে যাবে 1/cos² আলফা প্লাস 1/sin² আলফা, তাই তো? তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দিই, নিচে হবে cos² আলফা sin² আলফা, ওপরে দেখো sin² আলফা প্লাস cos² আলফা হবে, আর নিচের যে অংশটা একদম ওপরে চলে যাবে। তো সেটাকে আমরা লিখতে পারি 2a cos আলফা, যেহেতু রুটের থেকে বেরোবে শুধু স্কোয়ারটা থাকবে না, sin আলফা বাই নিচে কি থাকবে রুটের মধ্যে সেই sin² আলফা প্লাস cos² আলফা, এটা তো 1 হয়ে যায়। আর ওপরের অংশটা দেখো তো কিছু বোঝা যাচ্ছে কিনা, এটা যদি আমরা বাদ দিই 2 sin আলফা cos আলফা কিসের সূত্র? sin 2 আলফার সূত্র না? তাহলে p2 = বেরিয়ে গেল a sin 2 আলফা, আর p1 কি বেরিয়েছিল? a cos 2 আলফা। এখন আমাদের কি করতে হবে? এদের বর্গের সমষ্টি, অর্থাৎ p1² প্লাস p2², এটা = কি হবে? দেখো এটা হয়ে যাচ্ছে a cos² 2 আলফা প্লাস a² sin² 2 আলফা, তাহলে a² যদি কমন নিই বাদ বাকিটা থাকছে 1, তাহলে শুধু আসছে a² দিয়ে, আমাদের কোনো আলফা এর মধ্যে
নেই। ঠিক আছে, তো অতি সংক্ষিপ্ত সবকটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা সংক্ষিপ্তর দিকে যাচ্ছি। সংক্ষিপ্ত অঙ্কে চলে এসেছি আমরা। দেখো 3 দাগের অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং খুব ভালো করে বুঝতে হবে অঙ্কটাকে। একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ বলে দিয়েছে x + y = 2 এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 2, -1। ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ। এর ভূমির সমীকরণ বলে দিয়েছে x + y, তাহলে নিশ্চয়ই x + y = 2 এই সমীকরণটা। এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে এটা 2, -1। আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে আমাদের একটুখানি ছোটোবেলার ফর্মুলা কাজে লাগাতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, এই বিন্দু থেকে এর লম্ব দূরত্বটা বের করে নেব, অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতাটা বেরিয়ে আসবে। অর্থাৎ ভূমি x + y = 2 থেকে এ বিন্দু, যদি এটাকে নাম দিয়ে দিই আমরা a, 2, -1 এর লম্ব দূরত্ব কত হয়ে যাবে? এখানে জাস্ট বিন্দুগুলো বসিয়ে দেবো। 2, -1, এই -2টা +2 এ পাশে আসলে -2 বাই √ওভার x এর সহগ 1 তার স্কোয়ার প্লাস y এর সহগ 1 তার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো তো, ওপরে 2 কেটে -1, তাহলে 1 বাই √2। তাহলে ভূমির দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে 1 বাই √2। সরি, ভূমি না, এটা হলো এই ত্রিভুজটির উচ্চতা। অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতাটি বেরিয়ে গেল, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়ে গেল? 1 বাই √2। কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা ক্লাস 9-এ পড়েছি না? সেখানে কি ছিল? √3/2 ইন্টু বাহু, বা এটা হয়ে যাবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা সমান 1/√2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল ইকুয়াল টু হয়ে যাবে 2/√6। ঠিক আছে, এত একক। বা এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে যদি √2 কেটে দিয়ে আমরা এরকম লিখতে পারি √2/3 এত একক, যেটা খুশি আমরা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। আমাদের কিন্তু দুটো জিনিস এখানে কাজে লাগলো, একটা হলো লম্ব দূরত্ব বের করার ফর্মুলা, এবং হলো উচ্চতার যে ফর্মুলা আমরা আগে শিখেছি তার জিনিসটা। পরবর্তী অঙ্কটা করার আগে আমরা একটা নতুন থিওরির মতো একটা জিনিস শিখবো, যেটা অঙ্কও ভাবতে পারো তোমরা। সেটা হলো কি, y = mx + c1 এবং y = mx + c2 এই সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো। যেহেতু দেখো y = mx, এই পার্ট দুটো সমান, জাস্ট এই ধ্রুবক পার্ট দুটো আলাদা রয়েছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কি করে করব? মনে করো এই দুটো সরলরেখা এরকম রয়েছে, এটা হলো y = mx + c1 এবং এটা হলো y = mx + c2। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এটা কি করে বের করব? আমরা দেখো, আমরা মূল বিন্দু থেকে এর দূরত্ব বের করি, এটাকে 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে মূল বিন্দু থেকে 1 নং এর দূরত্ব কত হবে? এটাকে যদি আমি P1 নাম দিই, তাহলে দেখো এটাকে যদি এর পাশে নিয়ে আসি -c1/√m² + 1 এটা আসছে। এবং একই রকমভাবে যদি আমরা মূলবিন্দু থেকে এর দূরত্ব নির্ণয় করি, থেকে 2 নং এর দূরত্ব P2 ধরি, তাহলে এক্ষেত্রে -c/√m² + 1 আসবে, তাই তো? এবার দেখো, এরা যেহেতু একই পাশে অবস্থান করছে, মূলবিন্দু থেকে একই পাশে অবস্থান করছে, তাহলে কি হবে? বড় অংশটা থেকে ছোট অংশটা বাদ দিলে এদের মধ্যবর্তী দূরত্ব বেরোবে। এবার আমরা এখানে ধরেছি C2 বড়, তাহলে এই C2 থেকে, মানে ওপরেরটা থেকে পুরোটা যদি হয় P2, তাহলে P2 থেকে এইটুকু তো P1, তাহলে P2 থেকে P1 বাদ দিয়ে দিলে আমাদের দূরত্ব বেরিয়ে যাবে। অতএব এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে? অর্থাৎ মূলবিন্দুর একই পাশে যদি অবস্থান হয়, মূলবিন্দুর একই পাশে অবস্থান
হলে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে মূলবিন্দুর একই পাশে যে অবস্থান করবে সেটা আমরা বুঝবো কী করে, আমরা তো ছবি আঁকতে পারবো না সবসময়। এটা মনে রাখবে যে এই সি এর যেই চিহ্নটা রয়েছে, এই সি এর চিহ্নটা এখানে খুব ফ্যাক্টর করে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই সি এর চিহ্ন যদি একই থাকে, যদি এটাও প্লাস থাকে, তাহলে বলবো যে একই পাশে। আবার যদি দুটো মাইনাস থাকে, দুটোই মাইনাস, তাও বলবো যে এরা মূলবিন্দুর একই পাশে অবস্থান করছে। অর্থাৎ যে ধ্রুবক পদটা রয়েছে তাদের চিহ্ন যদি সেম থাকে তাহলে বলবো মূলবিন্দুর একই দিকে অবস্থান করছে। আর যদি চিহ্ন আলাদা থাকে, একটা প্লাস একটা মাইনাস এরকম থাকে, তাহলে বলবো যে এরা মূলবিন্দুর দুপাশে অবস্থান করছে। তো আমরা ফার্স্ট লিখছি মূলবিন্দুর একই পাশে অবস্থান হলে, অর্থাৎ C1 এবং C2 এর চিহ্ন একই চিহ্নযুক্ত। ঠিক আছে, তাহলে এদের দূরত্ব কত হবে? দূরত্ব হয়ে যাবে P2 মাইনাস P1, অর্থাৎ মডিউলাস অফ C2 মাইনাস, এখানে C2 হবে, এটা C2 মাইনাস C1 বাই √m² প্লাস 1। এটা কিন্তু আমাদের এই ওপরের অংশটা লক্ষ্য করতে হবে শুধু। ঠিক আছে, নিচেরটা তো আমরা জানি সব, C2 মাইনাস C1। এবার যদি আলাদা দিকে হয়, অর্থাৎ যদি ছবিটা এরকম হয় যে একটা এপাশে রয়েছে একটা এপাশে রয়েছে, তাহলে এখান থেকে এইটুকু তো P1, আবার এখান থেকে এইটুকু P2, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে? এই দুটো যোগ করতে হবে। অর্থাৎ চিহ্ন যদি আলাদা হয়, C1 এবং C2 এর চিহ্ন যদি আলাদা হয়, অর্থাৎ মূলবিন্দুর দুই পাশে অবস্থান করছে, মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থান করে, তবে দূরত্ব কত হবে? তবে দূরত্ব এই দুটো যোগ হয়ে যাবে জাস্ট, তাহলে C2 প্লাস C1, এখানেও মডিউলাস দেবো আমরা, বাই √m² প্লাস 1। বোঝা গেল? জাস্ট যদি চিহ্ন দুটো আলাদা হয় তাহলে এই C1 আর C2 এদের মধ্যে যোগ হয়ে যাবে, আর যদি চিহ্ন একই থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানকার চিহ্নটার সঙ্গে কিন্তু এই চিহ্নগুলো গুলিয়ে ফেললে হবে না। আমরা অঙ্কে চলে আসি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ওটারই একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে করব। বলেছে x প্লাস ওয়াই মাইনাস 3 = 0 এবং x প্লাস ওয়াই প্লাস 1 এই সরলরেখা দুটো থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে হবে। তাহলে সমদূরবর্তী কথার অর্থ হলো এই দুটো সরলরেখার সমদূরবর্তী সরলরেখা নিশ্চয়ই এর মাঝখান দিয়ে হবে। তো একটু আগে আমরা যে থিওরেমটা পড়ছিলাম, মাঝখান দিয়ে যে সরলরেখা আঁকা হয় তার দূরত্ব আমরা বের করছিলাম। তো আমরা কি করব, যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিই, এবং 1 ও 2 এর সমান্তরাল সরলরেখা কী হবে? সরলরেখা সমীকরণ কী হবে? x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দিই। যেহেতু 1 থেকে 3-এর যা দূরত্ব, 2 থেকে 3-এর দূরত্ব সেম, তাহলে কি হবে? যেহেতু এটা লিখে দেবে, যেহেতু 1 থেকে 3-এর দূরত্ব এবং 1 থেকে 2-এর দূরত্ব সমান, 1 থেকে 3-এর দূরত্ব এবং 2 থেকে 3-এর দূরত্ব সমান, অতএব 1 থেকে 3-এর দূরত্ব ইকুয়াল টু 2 থেকে 3-এর দূরত্ব। 1 থেকে 3-এর দূরত্ব আমরা একটু আগে দেখেছি যে যদি চিহ্ন, এটাকে আমরা জানি না কে এর চিহ্ন কি, আমরা এখানে পজিটিভ ধরে নিয়েছি, তাই পজিটিভই রাখছি। যেহেতু চিহ্ন দুটো আলাদা, তাহলে কি হয়? আলাদা হলে যোগ হয়ে যায়, তাহলে কে প্লাস 3 বাই √ দুটোরই এক্সের সহগ, তাহলে 1² প্লাস 1² ইকুয়াল টু এই 2 থেকে 3-এর দূরত্ব কোনটা হবে? এখানে দেখো যেহেতু সেম সাইন, তাহলে এদের মাঝখানে মাইনাস হবে, আর √1² প্লাস 1²। এখানে সামনে প্লাস মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি না যে অ্যাকচুয়ালি সরলরেখাটা কোন দিকে হবে, এই সরলরেখাটা এদিকে না কোনটা কোন দিকে আমরা এখনও এক্স্যাক্টলি জানি না। আমরা কে এর ভ্যালু যখন বেরোবে তখনই আমরা এটা স্পষ্ট করতে পারবো। দেখো নিচের থেকে কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে বা কে প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস
কে মাইনাস ওয়ান। আমরা এখানে এই প্লাস এবং মাইনাস এই দুটো ভ্যালু নিয়েই কাজ করব। যখন কে প্লাস থ্রি ইকুয়াল টু কে মাইনাস ওয়ান, তখন দেখো দুপাশ থেকে কে কেটে যাচ্ছে, আমরা কি কে এর ভ্যালু পাচ্ছি? কে এর কোনো মান পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ মানটা নিয়ে করতে হবে, অর্থাৎ কে প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস অফ কে মাইনাস ওয়ান। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কে প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে মাইনাস কে পাশে আসলে টু কে হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস টু। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এই সরলরেখার সমীকরণটা কি হয়ে গেল? অতএব নির্ণেয় সমীকরণ হয়ে গেল এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটায় যদি তোমাদের ধরো শর্ট কোশ্চেনে আসে বা এমসিকিউতে আসে, তাহলে এত বড় অঙ্ক তোমরা করতে যাবে না। একটা একদম শর্ট ট্রিক্স শিখিয়ে দিই, দেখো অঙ্কটা একদম নিমেষে হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আছে, আবার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আছে। তো এদের মধ্যগামী যে সরলরেখার সমীকরণ হবে, জাস্ট এগুলোকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই সেই সরলরেখার সমীকরণ। দেখো 2x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 2 দিয়ে যদি ভাগ করে দিই, কত যাবে? এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক্স হিসাবে কাজ করতে পারে। কিন্তু যদি 3 নম্বরের অঙ্ক আসে বা 4 নম্বরের অঙ্ক আসে, তাহলে কিন্তু এইটুকু করলে তোমরা পুরো মার্কস পাবে না। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকছে। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেব। তো তার আগে তোমরা যেই সংক্ষিপ্তের যে অঙ্কগুলো রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করে নেবে, বেশি বেশি করে অঙ্ক করবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।